বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ বিশ্ব প্রবীণ দিবস এবং একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে এই প্রবীণ দিবস। আমরা জানি যে করোনা ভাইরাস বা কোভিড-19 কারণে গোটা পৃথিবী ঝুঁকিতে, স্বাস্থ্য মৃত্যু ঝুঁকিতে আছে মানুষ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানান ঝুঁকি রয়েছে। এবং এই যে স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির কথা বললাম, এর মধ্যে প্রবীণরা সবচেয়ে বেশি বড় ঝুঁকির মধ্যে রয়েছেন। এবং আমাদের দেশের অধিকাংশ প্রবীণই দারিদ্র পীড়িত। আমরা জানি অর্থনৈতিকভাবে অনেকেই ঝুঁকিতে আছেন। আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী তাদের কতটা নিরাপত্তা দিতে পারছে সেটি নিয়েও হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন। এদেশের জনসংখ্যার প্রায় 8% মানুষ ষাটোর্ধ্ব এবং 2050 সাল নাগাদ এই সংখ্যা দাঁড়াবে 20% বেশি। এটি একটি হিসাবে, এই হিসাব ঠিক নাও হতে পারে। আমার সঙ্গে বিশেষজ্ঞ যারা আছেন তারা হয়তো ঠিকটা আরো ভালোভাবে বলতে পারবেন। এবং প্রবীণ সেবা সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 66তম। বিশ্ব প্রবীণ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশের প্রবীণদের অবস্থা, তাদের জন্য কি করণীয়, তাদের নিয়ে কি সংকট, এই সব নানা দিক নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করবার জন্য আমার সঙ্গে 4 জন অতিথি আজকের এই আলোচনায় যুক্ত হচ্ছেন। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান এবং ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমসের চেয়ারম্যান প্রফেসর ডক্টর সরদারে নাইম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক, ল কমিশনের প্রাক্তন সদস্য। এর বাইরেও তার নানা রকমের পরিচয় আছে, তবে আজকে যে কারণে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি প্রবীণ হিতৈষী সংঘের প্রাক্তন চেয়ারম্যান। ডক্টর এনামুল হক আমাদের সঙ্গে ঢাকার ফুলার রোডের বাসা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম এবং তিনি ওই একই বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। স্বাগত আপনাদের প্রত্যেকেই তৃতীয় মাত্রায়। এবং আপনারা জানেন যে গতকাল চ্যানেল আই, আমরা যদিও প্রবীণদের নিয়ে আলোচনা করছি, এটি নবীন চ্যানেল, 21 বছর, খুব বেশি নয় একটি টেলিভিশন চ্যানেলের জন্য, 21 বছর পার করলো এবং 22-এ পা দিয়েছে গতকাল। আপনারা নানাভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত, অ্যাটলিস্ট দর্শক হিসেবে তো বটেই। আমি একটু আপনাদের কাছ থেকে ছোট্ট করে সূচনা বক্তব্যে একটু চ্যানেল আই সম্পর্কে আপনাদের সমালোচনা, প্রশংসা, নিন্দা বা মূল্যায়ন বা পরামর্শ একটু শুনতে চাইবো, কারণ আমরা সামনের দিকে পথ চলতে চাই। আপনাদের এই পরামর্শগুলো হয়তো আমাদের নানাভাবে ভবিষ্যৎ পথ চলতে সহযোগিতা করবে। ডক্টর এনামুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি শুনছিলেন আমি চ্যানেল আই এর কথা বলছিলাম, যে ছোট্ট করে জাস্ট 1-1.5 মিনিটে যদি আপনি বলেন চ্যানেল আই সম্পর্কে আপনার। আমি আজকের এই বিশ্ব প্রবীণ দিবসকে সামনে রেখে আপনাদের 22 বছরের জীবন চ্যানেল আইয়ের, 21 বছরের জীবন, 22-এর যাত্রা। জি, ধন্যবাদ। আমার নিজের বয়স সত্যি প্রবীণ, কারণ 82 বছর, 82। আর আমার চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটছে, যেমন এবারকার যে আপনাদের প্রতিপাদ্য বিষয়, মানে কোভিড সম্বন্ধে প্রবীণদের কথা জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বলছেন যে উদ্বেগজনক এবং আগের চেয়ে বেশি সাবধানতা। এটা মনে রেখে বলছি যে দৈনিক খুব কম দিন আছে যেদিন কোনো একটা খারাপ সংবাদ দেখি না। আল্লাহ আমাদেরকে রহম করেছে যে শারীরিক এখনো ভালো আছে এই বয়সে। শুধু আমি নই, আমার পরিবারের সবাই। অবশ্য পরিবার বলতে এখন স্বামী স্ত্রী এই একই বিল্ডিং এ নিচে থাকে, ছোট ছেলে ব্যারিস্টার, তার ফ্যামিলি, আর এক ছেলে আর এক মেয়ে কানাডা এবং আমেরিকায়। তো এখন প্রবীণদের সম্বন্ধে বলতে যে আমার দুটো জিনিস মনে পড়ে। আমি একটু প্রবীণদের আলোচনায় পরে আসছিলাম, আমি একটু শুনতে চাইছিলাম চ্যানেল আই সম্পর্কে আপনার যদি কোনো পরামর্শ, মূল্যায়ন বা ভাবনা থেকে থাকে, যদি আপনি বা কেমন দেখেন আপনি চ্যানেল আই কে। আপনারা অনেক অনুষ্ঠান করছেন, আপনাদের ক্লায়েন্টেল যেটাকে বলা হয় এটা বাড়ছে, কিন্তু আপনাদের টাইমিংটা আপনাদের জন্য হয়তো খুব বাস্তব। বিদেশে যেমন আমার মেয়ে কানাডা থেকে বলে যে তোমাদের ওই টাইমিংটা ভালো আমাদের জন্য, রাত 1টা,
তখন ওদের মানে সেটি তো শুধুমাত্র তৃতীয় মাত্রার টাইমিং, ওভারঅল চ্যানেল আই তো 24 ঘন্টায়। তৃতীয় মাত্রা, আমি এখন তৃতীয় মাত্রায় কথা বলছি বলে আপনারটা স্পেসিফিক্যালি বলছি। জি, আর জেনারেলি হচ্ছে যে আপনাদের, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার মূল্যায়ন ভালো। ইউ আর কোয়াইট ফেভারিট টু গুড মেনি পার্সেন্টেজ অফ দি টোটাল অডিয়েন্স। তবে মাঝে মাঝে দু একটা কথা, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কাউকে নাম মেনশন করতে চাচ্ছি না, সুইপিং রিমার্ক হচ্ছে। খালি আপনাদের এখানে নয়, আমাদের এখন দেশে অনেকেই অনেক কিছু না জেনে আগেই একটা রিমার্ক করে দেয়। এখন সেই রিমার্ক করাতে তার একটু প্রতিক্রিয়াটা ভালোভাবে গ্রহণ করে না যারা সত্যি ক্রিটিক্যাল। কালকে আমি প্রথম আলোতে একটা এডিটোরিয়াল পড়ছিলাম, সেখানে একটা ভালো মূল্যায়ন করেছে ওনারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এখন এই রকমের যখনই মূল্যায়ন হয় তখন সবটাই ভালো হবে নট নেসেসারিলি, দু একটা অন্য পয়েন্ট থাকবে। আমি আপনাদের ভালোর জন্য বা আমাদের মঙ্গলের জন্য বলছি যে আমরা এই প্রোগ্রামগুলো যদি আর একটু জনসচেতনামূলক কাজের জন্য নিয়োজিত হতাম তাহলে ভালো হতো। জনসচেতনামূলক এক। দুই, যেটা আমরা করছি যে উদ্দেশ্যে করি না কেন, তার ফলো আপ অ্যাকশনটা কিন্তু আমাদের ঠিক আমার কাছে ওইভাবে কি হয় না। আমি তাই বলবো যে আপনারা যখন যেটা করছেন তার একটা ইভ্যালুয়েশন করেন, এবং ইভ্যালুয়েশন করে যদি আপনার ব্যক্তিগতভাবে কিছু মনে পড়ে যে এটা না করে এটা করলে ভালো হতো, ডু দ্যাট। কয়েকদিন আগে আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে এটা করতে গেছিলাম, ওনারা বললেন যে স্যার এটা তো অনেকেই পছন্দ করবে না, অপ্রিয় কথা। আমি বললাম যে আমাদের এই অপ্রিয় কথা বলার সাহসটা থাকতে হবে। অপ্রিয় কথা না বলতে পারলে কোনদিনই আপনি সত্যিকারের প্রিয় হতে পারবেন না। এমনি সাময়িক প্রিয় হতে পারেন, কিন্তু সত্যিকারের দেশের মঙ্গলের জন্য, সাধারণ প্রিয় কাজের জন্য আপনাকে প্রতিবাদ আমি বলছি না, কিন্তু আমি বলছি যে যেটা আপনার ভালো লাগবে না সেটা বলতে হবে। They may like it or not, but if you think from your own heart, sincerely, তাহলে আমি বলবো, আমি তিনটা কথাতে খুব বেশি জোর দিই সবসময়, যেটাই করেন সিনসিয়ারিটি অফ পারপাস। অনেক ধন্যবাদ। জি। দুই, আপনি যেটুকু করলেন সেটুকু ওরা যদি স্যাটিসফাইড হয়ে থাকে তাহলে ফলো ইট টু ডু বেটার। এবং তিন, অন্যরা আপনার সম্বন্ধে কি বললো সেটা আপনার ভালো লাগুক বা না লাগুক, প্লিজ ডু লিসেন টু দ্যাট, এন্ড যে অংশটুকু আপনার ভালো লাগবে অন্তত সেটুকু কারেক্ট করুন। আমার ব্যক্তিগতভাবে এটা আমি মনে করি যে আই এম আ হিউম্যান বিং, আই এম নট অ্যাঞ্জেল, আমার বহু ত্রুটি আছে, এন্ড আই মাস্ট স্ট্যান্ড টু বি কারেক্ট। ধন্যবাদ। আপনার এই পরামর্শ, সুপরামর্শ আমাদের মাথায় থাকবে, আমরা সবসময় স্মরণ রাখবো। প্রফেসর মাইনুল ইসলাম। জি, ধন্যবাদ জিলুর ভাই। প্রথমেই আমি চ্যানেল আই পরিবারকে আমি আসলে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, এবং শুভেচ্ছা জানাচ্ছি এই কারণে যে আপনি যে 21 বছর উত্তরণ করলেন এবং 22 বছরে এখন পদার্পণ করতে যাচ্ছেন, এটি অল্প সময় নয়। যেভাবেই করি না কেন এই সময়, এই সময়ের মধ্যে আমি যদি একজন ভিউয়ার হিসেবে চিন্তা করি, তাহলে আমি বলবো যে বাংলাদেশে এখন 6টি চ্যানেল বিদ্যমান রয়েছে এবং নতুন অনেক চ্যানেল কিন্তু আসছে। এর মধ্যে চ্যানেল আই আমি মনে করি একটি চ্যানেল, এবং শুধু অন্যতম বলবো না, কিছু উন্নয়ন সূচি, কর্মসূচি রিলেটেড প্রোগ্রামগুলো আমার কাছে মনে হয় আপনাদের দর্শক দৃষ্টি আকর্ষণ। তবে আমি যেটি বলবো যে আপনাদের যে প্রোগ্রামের যেগুলো রয়েছে সেই নেচারগুলোর মধ্যে আমার মনে হয় যে আরো বেশি দর্শক হওয়ার এবং বাংলাদেশের উন্নয়নের দিকে কেন্দ্রীভূত করে যদি চিন্তা করি, তাহলে মনে হয় যে তৃতীয় মাত্রা এটি তো অনেক জনপ্রিয় নিঃসন্দেহে। এর বাইরে কৃষি যে প্রোগ্রামটি রয়েছে সেটিও বেশ জনপ্রিয়, কিন্তু আমি বলবো যে বিনোদনও রয়েছে। একটা চ্যানেলে মূল চিন্তা করতে হবে কোন ধরনের অডিয়েন্সকে টার্গেট করে কাজ করছে,
সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে যদি আপনি ব্যবস্থাটা এজ বা বিশ্লেষণ ভিত্তিক যে শিশু যে প্রোগ্রাম আপনারা কতটুকু করছেন, এবং সেখানে আমার মনে হয় যদিও রয়েছে কিন্তু বেশি করার দরকার রয়েছে। একইভাবে আমি বলবো যে স্বাস্থ্য, শিক্ষা এবং এই সংক্রান্ত আলাদা আলাদা সুনির্দিষ্টভাবে যদি কোনো বা ডকুমেন্টারি যদি চালনা করা হয় আরো বেশি দর্শক। মূল বিষয় হচ্ছে যে বাংলাদেশের কাঠামোর মধ্যে যে এক ধরনের মিডিয়া তো একটা সমালোচক, বা একইভাবে আমি বলবো সমালোচক বলতে সুসমালোচক, একইভাবে আমি বলবো গঠনমূলক সমালোচক হিসেবে আবির্ভূত হয়। সেক্ষেত্রে নির্মোহভাবে সংবাদ প্রদান করা এবং একইভাবে যে বিশ্লেষণ, এই জিনিসগুলো মনে হয় যে চ্যানেল আইতে প্রতিফলিত হচ্ছে, আরো বেশি প্রতিফলিত হবে বলে আমি বিশ্বাস করি। আস্থা রেখে মনে হয় আমি বলতে পারি আপনার যাত্রা সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা এবং চ্যানেল আই জনপ্রিয় চ্যানেলে এবং অধিকাংশ মানুষের কাছে যাতে পৌঁছে, গ্রাম মূলত শহর বা নগর ভিত্তিক নয়, অত্যন্ত অঞ্চলে যাতে চ্যানেল আই পৌঁছতে পারে সেদিকে আমার মনে হয় দৃষ্টি আকর্ষণ করতে পারে না। প্রফেসর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া। ধন্যবাদ জিলুর ভাই। চ্যানেল আই এর যারা দর্শক বাংলাদেশে এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে চ্যানেল আই এর জন্মদিন এবং একই সাথে আমরা জন্মদিন পার করলাম, 21তম জন্মদিন পালন করে আমরা আজকে 22 বছরে পদার্পণ করলো। বাংলাদেশের অনেকগুলো চ্যানেলের মধ্যে চ্যানেল আই অত্যন্ত পপুলার একটি চ্যানেল। আমি বিশেষ করে তৃতীয় মাত্রা এমনকি কৃষিতে চ্যানেল আই যে অবদানটা রেখেছে, আমি বিশেষ করে আমাদের শাইখ সিরাজ সাহেব গ্রামে গঞ্জে গিয়ে কৃষকের সাথে মিশে এবং কৃষিকে যেভাবে পপুলার করেছে, যেটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষির উপর গুরুত্ব দিয়েছিলেন এবং কৃষিভিত্তিকে বাংলাদেশের অর্থনীতি যাতে সফল হয় সে ব্যাপারে চ্যানেল আইয়ের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। বিশেষ করে কৃষি, মৎস্য, ফল উৎপাদনে চ্যানেল আইয়ের ভূমিকা ছিল প্রশংসনীয়। তাছাড়া আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, আপনারা গানে গানে সকাল আরম্ভ করেন, আপনাদের নাটকগুলো, তারপরে আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো খুবই লোভনীয় এবং দর্শক এটা ভালোভাবেই গ্রহণ করে থাকে। কিন্তু আপনাদের যে জিনিসগুলো আমরা মনে করি যে আপনারা এডুকেশন রিলেটেড, হেলথ রিলেটেড এবং আপনাদের নিউট্রিশন রিলেটেড প্রোগ্রামগুলো কম, সেই প্রোগ্রামগুলোর দিকে আপনাদের যাওয়া উচিত বলে আমি মনে করি। তবে আপনাদের সর্বোপরি আপনাদের সংবাদ পরিবেশনটাও অনেকটা নিরপেক্ষতা বজায় রেখে চলে এবং কি সমসাময়িক কালের ঘটনাগুলো আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন। এই হলো আমার চ্যানেল আই সম্বন্ধে আমার প্রতিবেদন এবং চ্যানেল আই সম্বন্ধে এই হলো আমার বিশ্বাস। অনেক 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 ধন্যবাদ ডক্টর সরদারে নাইম। আমরা তো মনেই করি যে চ্যানেল আই পরিবারের একজন। নিশ্চয়ই জিলুর ধন্যবাদ। আসলে চ্যানেল আইয়ের এই 21 বছর পূর্তি এবং 22 পদার্পণে অবশ্যই চ্যানেল আইকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আসলেই চ্যানেল আই পরিবারেরই একটি প্রতিষ্ঠান বলে আমিও মনে করি। এবং প্রাইভেট টিভি চ্যানেল এদেশে যেভাবে কাজ করছে, এর মধ্যে চ্যানেল আই কিন্তু একটি পুরোধা হিসেবেই কাজ করছে, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট। চ্যানেল আই অনেকে ওনারা সবাই বলেছেন চ্যানেল আই সম্পর্কে, আমিও বলছি যে দেশ, ভাষা, সংস্কৃতি, পরিবেশ, প্রকৃতি জীবন, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, আন্তর্জাতিক সব বিষয়ই কিন্তু চ্যানেল আইয়ের পদচারণা সবাইকে অভিভূত করে। আমি চ্যানেল আইয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে আরও যারা আমার আজকে সহবক্তারা বললেন তাদের কথা অনুযায়ী চ্যানেল আই যদি কিছু কিছু নতুন অনুষ্ঠান নেয় তাহলে সবাই বোধ আনন্দিত হবে। অনেক ধন্যবাদ প্রফেসর মাইনুল ইসলাম। আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, আপনি যদি ছোট্ট করে আমাদেরকে একটা ধারণা দেন যে বাংলাদেশে আসলে ডেমোগ্রাফি অনুযায়ী বাংলাদেশের প্রবীণদের অবস্থা কি, চিত্রটা যদি বলেন, ভবিষ্যৎটা কি, সেখানে আপনি আশা আলো কতটা দেখতে পান বা আপনার কোন শঙ্কার জায়গা আছে কিনা? জি হ্যাঁ, ধন্যবাদ জিলুর ভাই। আবার প্রবীণ দিবসের, আন্তর্জাতিক প্রবীণ দিবসের শুভেচ্ছা। তো যে প্রশ্ন আপনি আমাকে করেছেন তার প্রেক্ষিতে আমাকে বলতে হয় যে বাংলাদেশে কিন্তু বর্তমানে 60 বা 60-এর ঊর্ধ্বে যে জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু প্রবীণ হিসেবে স্বীকৃত।
এবং সেই প্রেক্ষাপটে দেখা যায় যে বাংলাদেশের এখন 8.2% মানুষ কিন্তু এই 60 ঊর্ধ্ব। আর যদি আপনি মনে করেন যে 65-র উপরে কারা রয়েছে, 5.2% মানুষ, যেটি বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স BBS এর সর্বশেষ তথ্য অনুযায়ী। এখন এটি হচ্ছে একটা সংখ্যাগত আকারে চিন্তা করা যে আমাদের বর্তমানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাটা কেমন রয়েছে, এবং এটাকে অনেকে পপুলেশন এজিং বলতে চায়। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, কারণ জন্মহার কমে যাওয়া এবং মৃত্যু হার কমে গেলে, জীবন আয়ুষ্কাল বেড়ে গেলে তখন বয়স কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনের প্রেক্ষাপটে কিন্তু আমরা এই জনগোষ্ঠীটা পাই। এখন যে হারে এখন এই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে, সেটা চিন্তা করলে দেখা যাবে যে আপনার যে বর্তমানের যে বললাম যে 8.2% মতো, এটি কিন্তু 2030 সালে যেটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্জনের বছর, সেখানে প্রায় 12% উপরে হয়ে যাবে। 2040 সালে প্রায় 16.3% মতো হয়ে যাবে। এখন মূল বিষয়টি হচ্ছে যে আমরা যখন প্রবীণ জনগোষ্ঠীকে সংজ্ঞায়িত করি, তখন কিন্তু বয়সের বিচারে সংজ্ঞায়িত করি, কিন্তু তাদের কর্মদক্ষতা বা আমি যেটিকে বলতে চাই যে তাদের যে ব্যক্তির যে কার্যক্রম সক্ষমতা, সেখানে তার শারীরিক একইভাবে মানসিক সক্ষমতার জায়গা যেটি রয়েছে, সেটিকে কিন্তু একটা বিবেচনায় নেওয়ার বিষয় রয়েছে। তো এখন যেভাবেই বলি না কেন যে এটার হয়তো ডেফিনেশন সংজ্ঞায়িত যেভাবেই করি না কেন, আমাদের যে প্রবীণ বর্তমান বিদ্যমান নিয়মে আমরা বয়সের প্রেক্ষাপটেই কিন্তু প্রবীণ জনগোষ্ঠীকে সংজ্ঞায়িত করছি। এখন এই সংখ্যাটা কিন্তু বাড়তেই থাকবে, কারণ আমরা এখন জনমিতিক সংক্রমণ যে মডেল, এই মডেলের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি যে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যাটা ক্রমান্বয়ে বাড়ছে এখন হচ্ছে, এবং দ্রুত বাড়ছে। দ্বিতীয়ত হচ্ছে যে অধিকাংশই আমাদের এই প্রবীণ জনগোষ্ঠীরা বসবাস করছে গ্রামে, এবং তৃতীয়ত আমি বলতে চাচ্ছি যে এই প্রবীণ জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা এবং ঘাটতি রয়েছে। বাংলাদেশের যে হাসপাতালগুলো রয়েছে, সেখানে কিন্তু সুস্পষ্টভাবে জেরিয়াট্রিক কেয়ার বা ওই ধরনের কোনো সার্ভিস কিন্তু আলাদা বা স্বাস্থ্য বা পলিসির মধ্যভাবে নেই। এবং তৃতীয়ত যেটি রয়েছে যে তাদের অর্থনৈতিক সক্ষমতার যে জায়গাটি রয়েছে, অর্থাৎ আমি বলবো যে অর্থনৈতিক ভালনারেবিলিটির জায়গা, এবং এই জায়গাতেও এক ধরনের অভাবের জায়গা রয়েছে। এবং এই যে বয়স্ক জনগোষ্ঠী, তাদের আবার একটা চাকরি বা এমপ্লয়মেন্টের জায়গাতেও কিন্তু একটা ঘাটতির জায়গা রয়েছে। এখন এই পরিস্থিতিটার বিবেচনা করলে বাংলাদেশের যে বর্তমান পরিবার কাঠামো, এখানে দেখতে পাচ্ছি যে অনু পরিবার প্রতিনিয়ত প্রতিফলিত হচ্ছে, যৌথ পরিবার বা বর্ধিত পরিবার পরিমাণে কমে যাচ্ছে, এবং এটি কিন্তু মডার্নাইজেশন বা আধুনিকরণেরই ফলাফল। এবং এই অনুপরিবারের প্রেক্ষিতে দেখা যাচ্ছে সন্তান সন্ততি এক জায়গায় থাকছে না। একটু আগে আমার একজন সম্মানিত আলোচক বলছেন যে তার সন্তানরা ধরেন কেউ বিদেশে অবস্থান করছে বা কেউ থাকলেও কর্মসূত্রে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এবং আমাদের সংস্কৃতিগত প্রেক্ষাপটে দেখা যায় এই যে প্রবীণ জনগোষ্ঠীর যে এই চাকরি সূত্রে হয়তো ওনারা তো এক জায়গায় থাকছেন, কিন্তু সন্তান শুধু চাকরির সূত্রে বা বিদেশে অবস্থান করছেন বা অন্য জায়গায় অবস্থান করছেন। এখন এরকম একটি অবকাঠামোর প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, তাহলে প্রবীণদের ঝুঁকির জায়গাটা একটি হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে একটা ঝুঁকির বিষয় রয়েছে, মানে তাদের যে চিকিৎসা সেবা পাওয়ার যে ব্যাপারটা, এবং এই কোভিডকালীন অবস্থায় তো আমরা লক্ষ্য করতে পেরেছি প্রবীণরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যেই মৃত্যু হার ছিল সবচেয়ে বেশি। একইভাবে তাদের মধ্যে কিন্তু আমি হয়তোবা পরবর্তীতে সিমটমস কি তারা জানতে পারতো না, এবং তারাও কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে। বাবা মাকে আমরা বনের মধ্যে বা হাসপাতালের বাইরে রেখে চলে গিয়েছে, বা আবার দেখা যাচ্ছে অনেক ধরনের সম্পত্তি নিয়ে প্রবণতা ঘটে গেছে, এই ধরনের বিষয় কিন্তু ঘটে গেছে। তো সার্বিকভাবে আমি বলবো যে আমাদের প্রবীণকে আবার কিন্তু রিসোর্স হিসাবেও দেখতে হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে। আমরা যেটাকে জনমিতিক ভাষায় বলি যে দ্বিতীয় জনমিতিক লভ্যাংশ অর্জন, যদি আমরা তাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাদের মেধা এবং তাদের সুস্বাস্থ্যবান হেলথি হিসেবে দেখতে পারি। থ্যাংক ইউ ডক্টর ইসলাম। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর এনামুল হক, এটা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি আমাদের এখানে সর্বজন শ্রদ্ধেয় নন, আপনি নিজেই আপনার বয়স বলেছেন 82 বছর বয়স, এবং যদিও প্রফেসর ইসলাম বলছিলেন যে 60ই প্রবীণ, আসলে 60-এ এখন আমরা তাদেরকে যুব নেতা, তরুণ নেতা হিসেবেই দেখতে পাই। 60 এখন হয়তো খুঁজলে 55 বয়সী ছাত্র নেতাও কয়েক বছর আগে আমরা পেতাম, এখন হয়তো কোথাও পাওয়া যেতে পারে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সো এবং স্টিল আপনি খুবই ভালো আছেন, আমরা দেখতে পাচ্ছি। কনগ্রাচুলেশনস। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো, আপনি একজন প্রবীণ হিসেবে, বিশেষ করে আপনি প্রবীণ হিতৈষী সংঘের দুবারের চেয়ারম্যান ছিলেন। সো
সব মিলিয়ে আপনি প্রবীণদের সঙ্গে তাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদের সঙ্গে মেলামেশা প্রচুর করেছেন, তাদের সমস্যাগুলো জানেন। সব মিলিয়ে একটু শুনতে চাই যে বাংলাদেশের প্রবীণদের আসলে মূল সমস্যা কি বা সংকটটা কোথায়, তারা কি ফিল করেন? আপনাদের ব্যাকড্রপের যে ছবিগুলো দেখাচ্ছেন এতে আমার মন অনেক পিছনে চলে যাচ্ছে। ওই দুটো বিল্ডিং দেখাচ্ছেন, প্রবীণ ভবন আর প্রবীণ নিবাস। আমি দায়িত্ব নিই যখন, তখন প্রবীণ ভবন ছিল, আর আমি আমার 4 বছরের মেয়াদে প্রবীণ নিবাসটা করেছিলাম, এটা আগারগাঁওয়ে। এখন বহু লোক ওখানে আছে, আমার 2-1 পরিচিত আত্মীয় না হলেও আপন লোক আছে, তারাও খুশি হয়। আজকে এটা বলতে যে আমার মনে হচ্ছে ওটা 3 লোকের নাম আমি না করে পারছি না। আমাদের প্রফেসর এমআর খান চাইল্ড স্পেশালিস্ট ছিলেন, মানে ডক্টর এমআর খান যাকে চিনি আমরা সবাই। আর প্রাণ গোপাল দত্ত এই যে বিএসএমএন ছিলেন। আমি যেহেতু প্রবীণ হিতৈষীর সঙ্গে বহু আগের থেকে জড়িত, ওনারা 3 জনের একটা কমিটি করলেন করে এই যে আপনারা প্রবীণের আইন কানুনগুলো এখন দেখছেন, এটা আমার 3 জনের হাতের ড্রাফটিং। আমি এক সময় মেম্বার ল কমিশন ছিলাম, যখন ব্যারিস্টার মোস্তফা কামাল চেয়ারম্যান ছিলেন, আমি মেম্বার ছিলাম। তো আমরা এই 3 জনে মিলে এই আইনগুলো করলাম প্রবীণদের মঙ্গলের জন্য এবং প্রবীণদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবারই কার কি দায়িত্ব। একটু আগে যে ভদ্রলোক বলছিলেন যে অনেক ঝুঁকি রয়ে গেছে, হ্যাঁ ঝুঁকি অনেক আছে, কিন্তু আমরা শুধু নেগেটিভ সাইডটা না দেখে যদি পজিটিভ সাইডটা দেখি, আজকে আপনি যখন এই ঢাকা থেকে টাঙ্গাইলের পথে যাবেন তখন দেখবেন হাতের বামে একটা প্রবীণ নিবাস ব্যক্তিগত এতে চালাচ্ছেন, ইনার বাড়ি পাবনা, এবং আমি এই জায়গাটা ভিজিট করেছি, প্রবীণদের অবস্থা দেখেছি, এবং I feel grateful on behalf of the whole society যে ওনারা অন্তত এই কাজটা করছে। অনেক শর্টকামিং আছে, আমি বলবো না সব কিছু পারফেক্ট, কিন্তু ওনারা যে করছেন এটাই তো আমাদের কাছে অনেক। এরকম যদি আরো বিভিন্ন জায়গাতে গেছি আমি, এবং 6 জায়গাতে আমি প্রবীণ ভবন করার চেষ্টা করেছিলাম, তার 4 জায়গাতে হয়েছে। আপনি সিলেটে যান, ওখানে এক ভদ্রলোক সম্পূর্ণ নিজের খরচে প্রবীণ ভবন করেছেন, এবং তিনি কোন উদ্দেশ্যে করেছেন আমি জানি না, কিন্তু একটাই উদ্দেশ্য, কোন রাজনৈতিক উদ্দেশ্য ছিল না ওনার। উনি এটা করেছিলেন সম্পূর্ণ নিজের বিবেক বিবেচনা প্রসূত, যে মানে যেটা করে অনুভূতি। এরকম আরো রয়েছে। এখন আমরা আশা করব যে আপনাদের এইসব প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা একটু বাড়ুক, অন্যরা একটু এগিয়ে আসুক পজিটিভ সাইডে। আমি আইনের কথাতে 1 লাইন যাব এই জন্যে যে আপনি নিজের যে দায়িত্ব আছে সেটা যদি পালন করেন, তাহলে অন্যের কাছ থেকে সম্পূরক হিসাবে সেই দায়িত্ব পাবেন। আমরা সন্তান যদি বাপ মাকে দুরবস্থাতে না ফেলেন, যদি না দেখেন, তাহলে আইনগত তাদের শাস্তির বিধান করা হয়েছে, খরচপত্র দেওয়ার বিধান আছে। যদি সচ্ছল সন্তান তার অসচ্ছল মানে সিনিয়রদের না দেখেন, কিন্তু সেখানে একটা কথা আছে যে আপনাকে রিসিপ্রোকাল করতে হবে, আপনার তরফ থেকে যেটুকু করার সেটাও করেন। এখন বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে যেটা হচ্ছে, আমরা যারা এটার উদ্যোক্তা তাদের সবার কাছে ঋণী, সবার কাছে কৃতজ্ঞ। আমি একটা ছোট্ট গল্প বলছি। আমি যখন জীবনের প্রথম ওয়াশিংটন গেলাম একটা এতে ট্রেনিং এ, তখন আমাদেরকে বিভিন্ন সাইট দেখাতে নিয়ে যাচ্ছে। এক জায়গাতে গেলাম রুজভেল্ট হাউস, এখানে যে দেখলাম কিছু প্রবীণ, একজন মহিলা আমাদের দেখে অত্যন্ত অভিভূত হয়ে গেলেন এবং উনি ঝরঝর করে কাঁদছেন। জিজ্ঞাসা করলাম কেন, ইংরেজিতে জিজ্ঞাসা করতে হচ্ছে। তখন উনি বললেন, ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ রিসিভড এ লেটার ফ্রম মাই সান। এই যে অনুভূতি, যে সব প্রথম এখানে এসে একটা ছেলের কাছে চিঠি পেয়েছি, এটা যে কত বড় প্রাপ্তি সেটা ঠিক বোঝানো যাবে না। সুতরাং আমাদের প্রত্যেকের নিজস্ব কালচার অনুযায়ী যার যেটা দরকার, কেউ হয়তো দুঃখের সময়তে স্মরণ করে, কেউ সুখের সময়তে স্মরণ করে। আমার তো মনে হয় যে আমি যখন আমার ব্যক্তিগত অনুভূতি বলছি, যখন আমার কোনো খারাপ সময় আসে
তখন আমার ছেলে মেয়েদের কাছে যা বলি, ভালো সময় আসলে তাদের কথা আমার বেশি কষ্ট লাগে। এবং আমি আমার আত্মীয় স্বজন সবাইকে একটা কথা বলেছি যে বয়সে আমি সবচেয়ে বড়, আমরা খুব এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি তাদের সবাইকে একটা কথা বলেছি, তোমাদের কোনো খারাপ ঘটনা হলে সব আগে যেন আমি জানতে পারি। এবং একটা মানে আশ্বস্ত বাণী ওদের কাছে, ঠিক তেমনি এটাও তারা বলে যে আমরা সব ভালোটা হলে কিন্তু তোমাকে প্রথম জানাই। এই যে রিসিপ্রোকাল, সুতরাং কোনো জিনিসই কিন্তু এক তরফ থেকে হয় না। আমি এটা দিয়ে আপাতত শেষ করছি, শুধু এই যে দায়িত্ব আপনার আছে, দায়িত্ব আমারও আছে, দায়িত্ব সন্তানের আছে, দায়িত্ব পিতারও আছে। এবং আমরা মনে হয় বাংলাদেশ আজ এ হোল কালচারালি আমরা যেটুকু পেয়েছি আমরা অনেক অনেক ভালো। এবং আমি বিভিন্ন দেশের যাওয়ার সুযোগ আমার হয়েছে, ইন্টারপোলের মেম্বার হিসেবে আমাকে। জি ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভূঁইয়া। একটু আপনার কাছে আমি শুনতে চাইবো যে এখানে অনেক ভালো আছে। জি অনেক ধন্যবাদ। আসবো আবার আপনার কাছে। প্রবীণদের খাদ্যাভ্যাস, পুষ্টির বিষয়, লাইফস্টাইল সব মিলিয়ে একটু শুনতে চাই যে আপনি আমাদেরকে বলেন যে কি অবস্থা আছে, কি হওয়া উচিত, কতটা দেখতে। ধন্যবাদ জলিল ভাই। আজকে বিশ্ব প্রবীণ দিবস। 1991 সালের 1 অক্টোবর থেকেই জাতিসংঘের উদ্যোগে এই প্রবীণ দিবসটি পালিত হচ্ছে। 60+ সারা বিশ্বের প্রায় 110 কোটি লোক এবং আমাদের বাংলাদেশের 1 কোটি 20 লক্ষ লোক প্রবীণের মধ্যে আছে। আমি সবাইকে সম্মান প্রদর্শন করছি। সাধারণত আমাদের দেশে আমরা বা এজ এ হোল 1 থেকে 18 বছর পর্যন্ত আমাদের গ্রোথটা হয়ে থাকে। 18 থেকে 60 বছর পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ড্যামেজ হয়। এগুলো আমরা খাদ্যের মাধ্যমে, আমাদের ব্যালেন্স ডায়েটের মাধ্যমে, অনেক সময় আমরা অসুখ বিসুখে পড়লে আমরা ওষুধ সেবন করি, তার মধ্যে সেটা রিপেয়ার হয়ে যায়। 60 পর শরীর পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হতে থাকে। তখন কিন্তু আমাদের আর আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি। কারো হাইপার টেনশন থাকে, কারো ডায়াবেটিস থাকে, কারো আর্থারাইটিস থাকে, কারো লিভারের সমস্যা থাকে, কিডনির সমস্যা থাকে, এমনকি তার অনেকে দাঁত পড়ে যায়, অনেকে দেখা যাচ্ছে তার স্কিনের সমস্যা হয়ে যায়। তো এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে খাদ্য অভ্যাসটাও আমাদেরকে তখন ওই রোগী বা ওই পেশেন্টের অবস্থা দেখে আমাদেরকে করতে হয়। কিন্তু আমাদের একটু আগে যে আমাদের মাইনুল যেটা বলেছিলেন যে আমাদের গ্রামগঞ্জে প্রচুর প্রবীণ রয়েছে, এমনকি গ্রামেই প্রবীণদের সংখ্যাটা অনেক বেশি। দেখা যাচ্ছে আমাদের স্বাস্থ্য সেবাটাই ঠিকমতো তারা পাচ্ছে না, খাদ্যাভ্যাসটা তারা কিভাবে করবে। আর তাছাড়া পরিবারগুলো এখন যেভাবে গ্রাম থেকে সন্তানরা শিক্ষিত হলে শহরে চলে আসতেছে, বিদেশ চলে যাচ্ছে, তারা অবহেলিত হচ্ছে। তো আমরা যেটা মনে করি যে প্রবীণরা যখন আমরা সে যে খাবারগুলো তার প্রয়োজন, বিশেষ করে অ্যান্টিবডিটা শাকসবজি খাবে, ফলমূল খাবে, প্রোটিন খাবে, দুধ খাবে, ক্যালসিয়াম, যেমন দুধ খাওয়ার পরে দুধ আমাদের দেশে মোটামুটি অ্যাভেলেবল দুধ পাওয়া যায়, প্রোটিনের চাহিদাও আমাদের মেটানো যায়। আমাদের সরকার এবং আমাদের এই যে প্রবীণদের মধ্যে যে আমাদের মাইনুল সাহেব যেটা বলেছে মাত্র 500 টাকা, আমাদের বিশেষ গরিব জনগোষ্ঠী আমাদের অনেক বেশি, এমনকি 50 লক্ষ লোকের আমরা সন্ধানে পাচ্ছি না তারা কি অবস্থা দিনানিপাত করছে। তো আমরা তাদেরকে কিভাবে আমরা খাদ্য অভ্যাস পরিবর্তন করব, কিভাবে আমরা তাদেরকে সুস্থ করব, কিভাবে কোন পুষ্টিকর খাবার খেলে সে ভালো হবে। আমরা যদি বিভিন্ন উপজেলাগুলোতে হেলথ সেন্টারগুলোতে আমরা একটা নিউট্রিশনিস্ট রাখি, এমনকি প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমরা যদি চেয়ারম্যানদের মাধ্যমে তাদের সহযোগিতা নিয়ে, ওয়ার্ড মেম্বারদের সহযোগিতা নিয়ে যে আপনাদের প্রবীণরা কারা আছে তাদেরকে, আপনারা 60 পরে যারা আছে তাদেরকে আমরা যদি বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস, যার যেটা ডায়াবেটিস পেশেন্টের জন্য সে কার্বোহাইড্রেট পরিমাণটা কম খেতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে। যেমন আমরা রুটি খেয়ে থাকি, দেখা যাচ্ছে অনেকেই সুস্বাদু বেদে পরোটা খাচ্ছে, সাদা রুটি খাচ্ছে। সাদা রুটি খাওয়া উচিত না, খেতে হবে আমাকে লাল রুটি, আমাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খেতে হবে, আমাকে ফলমূল খেতে হবে, আমাকে শাকসবজি খেতে হবে, আমাকে যেমন আমাদের এখন প্রচুর আমাদের মাছ কিন্তু আমাদের খুব বেশি দাম না। আপনার যখন 90 টাকা যে পাঙ্গাস মাছের কেজি পাওয়া যায়, 100 টাকায় তেলাপিয়া মাছের কেজি পাওয়া যায় গ্রাম অঞ্চলে, দুধ পাওয়া যায় 50-60 টাকায়, 8 টাকায় আপনার ডিম পাওয়া যাচ্ছে। তাহলে আমি প্রোটিন জাতীয় খাবার, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, তারপরে আমাদের তৈল জাতীয় খাবার, যেমন ভিটামিন ই থাকে, যেমন তারপর প্রবীণদেরকে রোদ্রে যেতে হবে, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তাদেরকে রোদ্রে থাকতে হবে। আপনারা দেখেন এই কোভিডের সময় আজকে ভিটামিন ডি যারা সাপ্লিমেন্টটা বেশি, তাদের অ্যান্টিবডিটা অনেক বেশি ছিল। ইভেন কি আপনি দেখেন বস্তির কোনো লোক কিন্তু করোনা ওইভাবে আক্রান্ত হয় নাই, বস্তির কেউ ওইভাবে মারা যায়নি। আপনি দেখেন আমাদের গার্মেন্টস এর ওয়ার্কাররা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, প্রতিনিয়ত তারা রৌদ্রের মধ্যে তারা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে ওখানেও কিন্তু প্রবীণ অনেক লোক আছে। আমরা বস্তিতে, আমি একটা বস্তিতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি একটা লোকের বয়স 67, একটা লোকের বয়স 71।
ইভেন কি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কার্যালয়ের পাশে অনেকগুলো বস্তি আছে, ওখানে অনেকগুলো বয়স্ক লোকরা দেখা যাচ্ছে যে কোভিডে ওদের কিছুই হয় নাই, কারণ ওদের ইমিউনিটি অনেক স্ট্রং, ভিটামিন ডি ইনটেক অনেক বেশি। আমাদের প্রবীণদেরকে আমরা সাধারণত উন্নত বিশ্বে বা আমাদের যারা এসির ভিতরে থাকে, আমরা বর্তমানে আমরা হয়তো ভিটামিন ডি ক্যাপসুল দিয়ে থাকি, ট্যাবলেট দিয়ে থাকি, কিন্তু আমরা নেচার থেকে যেটা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু অনেক বেশি উপকার করে। আর বিশেষ করে খাদ্য অভ্যাসগুলো আমাদের নিউট্রিশনিস্টের মাধ্যমে, যার যেটা খাদ্য দেখা যাচ্ছে যে যার হাইপার টেনশন, সে দেখা যাচ্ছে যে সে রেড মিট খেতে পারবে না, তাকে মুরগির মাংস, তাকে মাছ, আবার দেখা যাচ্ছে তার কিডনি সমস্যা আছে, তার প্রোটিন রেস্ট্রিক্টেড করতে হবে, তারপর দেখা যাচ্ছে তার দাঁতের সমস্যা আছে, তার খাবারগুলো ব্লেন্ড করে তারপরে তাকে দিতে হবে। আর ওটা জিনিস যেটা আমরা দেখে থাকি যে আমাদের প্রবীণদেরকে আমরা অনেক সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতেও আমরা তাদেরকে বঞ্চিত করি। দেখা যাচ্ছে সে ওখানে গিয়ে দেখা যাচ্ছে আরেকজন প্রবীণ খাচ্ছে, ওটা দেখলে সে খুব সুন্দরভাবে সে কিন্তু, বাচ্চারা যেমন একজনকে একজন ফলো করে, প্রবীণরাও দেখা যাচ্ছে ও খেতে পারলে আমি খেতে পারবো না, ওদের মধ্যে জিদ থাকে বেশি এবং তাদের স্পিডটা তখন বেড়ে যায় এবং দেখা যাচ্ছে সে মানসিকভাবে প্রস্তুত না থাকলেও সে খাবারটা ইনটেক করতে থাকে। তো আমরা যেটা মনে করি সামাজিকভাবে যাদের বাবা মা আছে, যাদের আত্মীয় স্বজন আছে, প্রবীণরা যারা চলাফেরা করতে পারে, সামাজিক প্রোগ্রামগুলো তো তাকে তারা মানসিকভাবে সুস্থ, মানসিকভাবে একটা লোক সুস্থ থাকলে তার খাদ্যাভ্যাসের মধ্যেও তার পরিবর্তন হবে, সে খাদ্যের দিকে যাবে, ভালো খাদ্য খেতে চাবে এবং তার যেটুকু প্রয়োজন সেটা আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের নিউট্রিশনিস্টের মাধ্যমে বা আমরা বলে থাকি যে তার যতটুকু বডি ইনটেক করা যায় সেটুকুই সে খেতে পারবে, খেলে সে সুস্থ থাকতে পারবে, ভালোভাবে সে জীবন নিপাত করতে পারবে। আমার আপনার পরামর্শগুলো অনেক কাজে লাগবে, বিশেষ করে প্রবীণদের জন্য। ডক্টর সরদার নাইমা, আমরা জানি যে আপনার শুধু সিম্প্যাথি না, ইম্প্যাথিও আছে এবং আপনি নিজে প্রবীণ না হয়ে প্রবীণ ভাবতে শুরু করে দিয়েছেন নিজেকে। সো আপনার হসপিটালে যেটি প্রফেসর মাইনুল ইসলাম বলছিলেন, জেরিয়াট্রিক সেন্টার আপনাদের হসপিটালে আমি জানি আছে, অনেক আগেই আপনারা করেছেন, আপনি নিজে রিটায়ারমেন্ট হোমস করছেন। তো সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনছি, এবং বিশেষ করে যে কোভিড কালে আসলে প্রবীণদের সমস্যা কি? ফাইন, থ্যাংক ইউ জুলুর। এবং আমরা জানি না, এই প্রশ্নটা এই কারণেই করতে হচ্ছে যে কোভিড কাল আসলে কতকাল আমাদের সঙ্গে থাকবে, এই কালের মধ্যে আমাদের বসবাস করতে হবে, আমরা কেউই জানি না। ডেফিনেটলি। তো ধন্যবাদ জুলুর। বিশ্ব প্রবীণ দিবসে কিছু কথা বলার সুযোগ পাওয়ার জন্য তৃতীয় মাত্রাকে এবং আপনাকে ধন্যবাদ, চ্যানেলকে ধন্যবাদ। আপনি জানেন যে আমি এবং আমরা এ গ্রুপ অফ ডক্টর, স্পেশালি আমার যে সাথে আছেন সহযোদ্ধা যাদেরকে বলবো বা সহপাঠী, ডক্টর জোনায়েদ, আমরা যখন এদেশে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল করি, আমরা কিন্তু জাপান থেকে ফিরে এসেছিলাম জাপানে পিএইচডি করে। আমি এদেশে সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এস্টাবলিশ করেছি, জোনায়েদ পেন ক্লিনিক এস্টাবলিশ করেছে। কিন্তু আমরা যখন আমাদের যৌবনের পিক সময়ে অ্যাট দ্য এজ অফ 32 মানে 27, 8, 9 এই সময় যখন জাপানে ছিলাম, তখন আমরা জাপানে দেখেছি যে প্রবীণদেরকে কতটা মূল্য দেওয়া হয় এবং তাদের টেক কেয়ার করার জন্য তারা কতটা সচেষ্ট। আপনি জানেন জাপান ইজ দ্য ফোর রানার ইন দ্য ফিল্ড অফ জেরিয়াট্রিক কেয়ার। এখন সেই 32 বছর বয়সে যেটা দেখেছি, সেটা থেকে একটা দায়িত্ববোধ, যেটা ডক্টর এনামুল হক সাহেব বললেন যে দায়িত্ববোধটা তো আমাদের মধ্যে থাকতে হবে। আপনি যেটা বললেন যে হ্যাঁ, প্যাশন না থাকলে কাজ করা যাবে না। 32 বছরের একজন ইয়াং সার্জন হিসেবে 33 বছর বয়সে যখন দেশে ফিরে আসি, তখন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি মাথার মধ্যে একটা জিনিস ছিল যে কোনো একদিন নিজে যেহেতু প্রবীণ হব, এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি এবছরই আমার 60 হলো। তার মানে আমিও প্রবীণদের কাতারে জয়েন করেছি, আমার বন্ধুরাও প্রবীণদের কাতারে জয়েন করেছে, এবং আমরা প্রাউডলি এখন বলতে পারি যে আমরা নিজেদের এবং আমাদের সমসাময়িক এবং যারা প্রবীণ সেবা যাদের দরকার। এখন দেখুন, জেরিয়াট্রিক কেয়ার এটা খুব পপুলার টার্ম না এদেশে। মাইনুল সাহেব বললেন যে জেরিয়াট্রিক মেডিসিন, আপনি নিজেও জানেন যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে কিন্তু এদেশে প্রথম হাসপাতাল সম্ভবত যারা আলাদা করে জেরিয়াট্রিক কেয়ার বা জেরিয়াট্রিক ইউনিট তৈরি করেছিল। তো জেরিয়াট্রিক কেয়ার যেটা স্পেশালিস্ট কেয়ার, এদেশে জেরিয়াট্রিশিয়ানও নাই, জেরিয়াট্রিক কেয়ার গিভারও নাই। সেই জন্যই কিন্তু আজকে আমরা এই ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমস নামে, আমরা ওল্ড হোম নাম দেইনি। অবশ্যই আমি সম্ভবত এনামুল সাহেব, মুকুল সাহেবের সেই ইয়ের কথা বলেছেন, আমি ওনাকে স্যালুট করি। উনি কিন্তু একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলের জন্য করেছেন। আমরা দরিদ্র এবং সক্ষম দুইটা গ্রুপই আছে, দুটো গ্রুপকে সমানভাবে সাহায্য করতে হবে। যারা আজকে সক্ষম, এদেশে সক্ষম
এবং নিজেরা জেনেট্রিক কেয়ারের জন্য পে করতে পারেন, বা তাদের ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে থাকার পরেও তারা কেয়ার পাচ্ছেন না, বিকজ এদেশে জেনেট্রিক মেডিসিন স্পেশালিস্টও নাই, জেনেট্রিক কেয়ার গিভারও নাই, এবং তারা যে কতটা অসহায় হয়ে আছেন। শুধু তো জেনেট্রিক কেয়ার না, জেনেট্রিক পপুলেশনের মধ্যে আপনারা জানেন ডিমেনশিয়া, আলজাইমার্স ইজ এ হিউজ প্রবলেম। এই ডিমেনশিয়া পেশেন্টের কেয়ার গিভিং কিন্তু ইজ নট এ ম্যাটার অফ জোক। আপনি জানেন পৃথিবীতে বিভিন্ন দেশে, উন্নত বিশ্বে জেনেট্রিক কেয়ার গিভারদের মধ্যে এবং স্পেশালি ডিমেনশিয়া, আলজাইমার্সদের কেয়ার গিভারদের মধ্যে সুইসাইড রেট হাইয়েস্ট, বিকজ এটা খুবই একটা চ্যালেঞ্জিং জব। এখন যে দায়িত্ববোধ থেকে আমরা যে জেরিয়াট্রিক হোম করছি, সেখানে কিন্তু আমরা সক্ষম ব্যক্তিদের জন্যই শুধু করবো তা না, যাদের জন্য সম্ভব দেয়া যতটুকু সম্ভব, সেলফ সাস্টেনেবল প্রজেক্ট হলে সেই প্রজেক্টের বাই প্রোডাক্ট হিসেবে অটোমেটিক্যালি সব ধরনের পপুলেশনকে আমরা এদেশে জেরিয়াট্রিক কেয়ারটাকে ডেভেলপ করার উদ্দেশ্য নিয়েই করছি। এনামুল সাহেব কিন্তু বলেছেন যে এই দায়িত্ববোধ থেকে সবাই এগিয়ে আসুক, এটা আমি চাই। এখন কোভিডের প্রশ্নে আসি। আমরা কোভিড আমাদেরকে একটা বিরাট শিক্ষা দিয়ে যাচ্ছে, এখনো চলে যায়নি। কোভিড কতদিন আমাদের মাঝে থাকবে আমরা জানি না। আমরা দেখেছি এই কোভিড কালে মানুষ কতটা অসহায় এবং কতটা একা। বৃদ্ধ বাবা মা কোভিড আক্রান্ত হওয়ার পরেও সক্ষম ছেলে মেয়েকেও কিন্তু অ্যালাউ করা হচ্ছে না টু গো টু দেম। আমি আমার বন্ধুদেরকে জানি একই সাথে কোভিড আক্রান্ত হয়ে সে যখন হাসপাতালে ভর্তি, তখনই কিন্তু তার মাতা মৃত্যুবরণ করেছেন, সে তাকে দেখতেও পারেনি, এবং তাকে পরে জানানো হয়েছে, পরে উনি আফসোস করেছেন, মানে দুঃখ প্রকাশ করেছেন। তবে আমি বিশ্বাস করি উন্নত বিশ্বের তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোভিডের সংক্রমণ এবং কোভিডের ভয়াবহতা অতটা ছিল না। কিন্তু এতে আনন্দিত হওয়ার কোনো কারণ নাই। তার কারণ আমরা কিন্তু বৃদ্ধ জনগোষ্ঠী যাদেরকে হারাচ্ছি এখন, বা প্রবীণ জনগোষ্ঠী, জানেন যে কোমরবিডিটির জন্য, এগুলো রিপিট করার কোনো দরকার নেই, তাদের কোমরবিডিটিজ অনেক বেশি বলেই তাদের ইনফেকশন হয়ে গেলে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারছি না। এখানেই কিন্তু আমাদের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে যে প্রবীণ নিবাস, প্রবীণ হোম, যেগুলো শুড বি ওয়েল ইকুইপড টু টেক কেয়ার অফ দিস। জেরিয়াট্রিক হোম কিন্তু কখনোই শুধুমাত্র জেরিয়াট্রিক হোম না, থাকার জন্য না, আর শুধু খাওয়ার জন্য না, এটা কিন্তু স্বাস্থ্য সেবার জন্য। এবং একই সাথে এই জন্য আমি বলছি যে ঢাকা এভারগ্রিন রিটায়ারমেন্ট হোমটি একটি কম্প্রিহেন্সিভ জেরিয়াট্রিক কেয়ার প্রজেক্ট, যেখানে হোম থাকবে, হসপিটাল থাকবে, এমনকি বেড রিডেন পেশেন্টেরও ব্যবস্থা থাকবে। মৃত্যুর পরেও তার টেক কেয়ার, তাদেরকে যে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়া দরকার সেটা থাকবে, এবং সাথে সাথে যেটা লাগবে যে জেরিয়াট্রিক কেয়ার গিভার ট্রেনিং স্কুল অ্যান্ড নার্সিং কলেজ। কারণ এদেশে এটা সবচাইতে প্রয়োজন হয়ে গিয়েছে এখন। জেরিয়াট্রিক কেয়ার গিভার না থাকলে আমরা জেরিয়াট্রিক পপুলেশনকে কেয়ার দিতে পারবো না। এবং এই কোভিড আমাদেরকে আরো শিখিয়ে গেছে যে জেরিয়াট্রিক কেয়ার এবং জেরিয়াট্রিক কেয়ার গিভিং স্পেশালি ইন দিস কাইন্ড অফ সিচুয়েশন কতটা জরুরি, কতটা প্রয়োজন। সো আমরা একটু ফাইনাল রাউন্ডে একটু শুনতে চাইব যেটি প্রফেসর মাইনুল ইসলাম বলছিলেন যে প্রবীণদেরকে আসলে রিসোর্স হিসেবে বিবেচনা করা উচিত। সো এবং আপনি বলছিলেন আপনার কথা অসমাপ্ত ছিল, আপনি সমাপ্ত করতে চাইছিলেন। তো সব মিলিয়ে আসলে করণীয় কি, সেটি নীতি নির্ধারকদের জন্য পরামর্শ কি, আপনাদের আমাদের নাগরিকদের জন্য সাধারণভাবে পরামর্শ কি, বা প্রবীণদের জন্য কি পরামর্শ আছে, সব মিলিয়েই আপনারা প্রত্যেকেই আলাদা আলাদা করে বলবেন। প্রফেসর মাইনুল ইসলাম প্রথমে। জি, ধন্যবাদ জিলুর ভাই। যে জায়গা থেকে আমি থেমেছিলাম আপনি আমাকে থামিয়ে দিয়েছিলেন। যা আমি কিন্তু আমার বক্তব্যের প্রথম পর্যায়ে কিন্তু শুধু প্রবীণরা যে কোন ধরনের ঝুঁকিতে রয়েছে এবং আমরা কোন ধরনের ব্যাকগ্রাউন্ড বা পরিবেশে রয়েছে সেটির কথা বলেছিলাম। এট দ্য সেম টাইম পাশাপাশি বলেছিলাম যে রিসোর্স হিসেবে ভাবা অবশ্যই, কারণ আপনি দেখেন এইগুলো যেহেতু জীবন আয়ুষ্কাল বেড়েছে, কিন্তু এটার সাথে চিন্তা করতে হবে যে জীবন আয়ুষ্কাল বাড়লেও মানে নারী এবং পুরুষের মধ্যে কিন্তু ব্যবধান এখন 3 বছরের মতো, 3.5 বছরের মতো বাংলাদেশে কিন্তু ব্যবধান রয়েছে। এখন এই ব্যবধানটা আবার আমরা যদি ডিসপ্যারিটিতে দেখি, এই ওল্ড এই যে গ্রুপটি পপুলেশন রয়েছে এর মধ্যে কিন্তু ইয়াং ওল্ড, মিডল ওল্ড এবং ওল্ড ওল্ড, এই তিনটি যদি আমরা ভাগ করে তাদের ভালনারেবিলিটির জায়গাগুলোকে যদি অ্যাড্রেস করি, তাহলে মনে হয় একটা সামনে আমাদের একটা পরিকল্পনা হতে পারে। আমরা আসলে এইভাবে সুনির্দিষ্টভাবে খাত ভিত্তিক, যদি বয়স ভিত্তিক যদি ভাগ ভাগ করে আমরা দেখি, তাহলে দেখবেন যে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের মধ্যে এক ধরনের ব্যবধান রয়েছে। এখন রিসোর্স কিভাবে হতে পারে? রিসোর্স হতে পারে যে তাদের তো প্রবীণদের তো অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতা, তাদের যে দীর্ঘদিনের যে শ্রম পরিশ্রম, সেই জিনিসগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের যে নীতি কৌশলের যে বিষয়গুলো রয়েছে। কারণ আপনাকে আমি প্রথমেই বলেছিলাম আমরা এমন একটা সময়ের
এখন যাচ্ছে বাংলাদেশ, এটা একটা সুবর্ণ সুযোগ আমি বলবো, কারণ এটা জনমিতি, যেহেতু জনমিতিক জায়গা থেকে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে শব্দটি আমরা বলি বা জনমিতিক লভ্যাংশ, এটি কিন্তু আগামী আর 17 বছর পর্যন্ত বাংলাদেশের কিন্তু মানে অনুকূলে থাকবে, অর্থাৎ 2037-38 পরে গিয়েই কিন্তু দেখা যাবে যে সেটি আর অনুকূলে থাকে না, কারণ তখন ডিপেন্ডেন্সি রেশিও যেটা আমরা ক্যালকুলেট করি বা ইকোনমিক সাপোর্ট রেশিও হিসেবে যদি চিন্তা করি, তখন সেটা কিন্তু বেড়ে যাবে। তখন বেড়ে গেলে যেটা হবে, সাধারণত ধারণা করা হয় যে এলডারলি পিপুলের সংখ্যা বেড়ে গেলে ওনারা ভালনারেবল এবং অর্থনৈতিকভাবে যেহেতু তারা কাজ করতে পারেন না বা সক্ষম না, সেক্ষেত্রে ইকোনমিক্যালি তারা হয়তো কন্ট্রিবিউট করতে পারেন না, এরকম একটা ধারণা রয়েছে। কিন্তু আমরা ডেমোগ্রাফিক্যালি মনে করি যদি আমরা হেলদি এজিং করতে পারি, অর্থাৎ হেলদি এজিং এর জায়গায় যদি আমি মনে করি যে আমার যেই ওল্ডার পার্সনস রয়েছে তারা যদি শারীরিকভাবে ফিট থাকে, এবং একইভাবে এটা হচ্ছে প্রি কন্ডিশন প্রথম, এবং তারপর তার কর্মদক্ষতার যে জায়গাটি, সেটি হচ্ছে হয়তোবা সংশ্লিষ্ট পেশা ভিত্তিক বা খাত ভিত্তিক যদি আমরা তাদেরকে যদি কাজে লাগাতে পারি। যেমন উন্নত বিশ্বে দেখা যাচ্ছে যে আমেরিকাতে আমি দীর্ঘ 5.5 বছর চীনে ছিলাম, যেহেতু চীনে আমি অবস্থান করেছি, চীনে কিন্তু এলডারলি পপুলেশন সংখ্যা বাড়ছে, এবং সেই বাড়া সত্ত্বেও দেখা যাচ্ছে তাদেরকে যাতে হেলদি রাখা যায়, তারা কি করে, তারা একসাথে গ্রুপে বিভিন্নভাবে কালচারাল মিউজিক এক্সারসাইজ করে এবং বিভিন্ন ক্লাব ভিত্তিক তাদের কার্যক্রম করে, পার্কে তারা একসাথে সময় কাটায়, এবং মূল বিষয়টা হচ্ছে সে যাতে পরিবার থেকে বিচ্ছিন্ন না হয়। এবং রাষ্ট্র কিন্তু এলডারলি পিপুলদের সম্মান দিয়েছে, আমরা কিন্তু শুধু সিনিয়র সিটিজেন বললে হবে না, যে সত্যিকার অর্থে তারা যাতে কোনোভাবেই যে এক্সক্লুডেড ফিল না করে, সেটারও একটা কিন্তু দায়বদ্ধতার জায়গা, যেমন আমার জায়গা থেকে পরিবার থেকে রয়েছে, ঠিক একইভাবে রাষ্ট্রের অন্যান্য জায়গায় রয়েছে। এখন এই জায়গাতে যদি আমি তাকে দক্ষভাবে চিন্তা করি যে জনমিতিক লভ্যাংশ অর্জন করতে গিয়ে দেখা যাবে যে এই এলডারলি পিপুলরা যারা আপনার হেলদি থাকবে এবং তারা কর্মক্ষম থাকবে, তাদেরকে কিন্তু আপনি সরকার যদি কর্ম পরিকল্পনা নেয় কিভাবে বেসরকারি পর্যায়ে ইনসেনটিভস দিয়ে বা ইকোনমিক সাপোর্ট দিয়ে তাদেরকে যদি ব্যবসা বান্ধব বা অন্য কোনো কাজের সাথে সম্পর্কিত করতে পারে, সেটা হচ্ছে তখন কিন্তু সেভিংস এবং ইনভেস্টমেন্ট এবং রিইনভেস্টমেন্ট, যেটাকে আমরা বলি যে অর্থনৈতিক ডাইমেনশন থেকে যদি চিন্তা করেন, তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল অ্যাকুমুলেশনের একটা সুযোগ থাকে এবং সেটা ব্যবহার করতে পারে। এখন আমরা যে ধরনের এইজিং এর মধ্যে আছি, আমার একজন সম্মানিত আলোচক জাপানের কথা বলেছেন, অবশ্যই জাপান এই ক্ষেত্রে অনেক অগ্রগামী, এবং দেখেন আর আমাদের অবস্থা হচ্ছে আমরা একটা শুরুর দিকে অবস্থান করছি, এবং অন্য কান্ট্রির যে লেসন্স গুলো আছে সেই লেসন্স গুলো যদি আমরা একটু চিন্তা করি, দেখা যায় ওই বয়সে দেখা যায় 60, 65, 70 বয়সে কিন্তু তারা অনেক অ্যাক্টিভ, অনেক কাজ করার সুযোগ থাকে, বিভিন্ন জায়গায় তারা পরামর্শ বডিতে কাজ করে এবং নীতি নির্ধারণী জায়গাতে কাজ করতে পারে। তো এখন ডেমোগ্রাফিক জায়গা থেকে আমি বলবো যে এই এলডারলি পিপল বা বয়স্ক মানুষ যারা রয়েছে, তাদের যে রাইটস, সে একজন নাগরিক হিসেবে যে তার অধিকার রয়েছে, সেই অধিকারটা যে পলিসি যেটা করা হয়েছে সেই পলিসির মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। এবং হয়তো আমি বললাম যে বাস্তবায়নের জন্য যে যদি কোনো সন্তান যদি আমার পরিবারে বাবা মাকে কেউ না দেখে, তাকে শাস্তির ব্যবস্থা আছে। আমি তো দেখি না ওইরকম ভাবে কোনো ইমপ্লিমেন্টেশন জায়গাতে হয়েছে, আমি তো দেখি না বাংলাদেশের কোনো বাবা মা তার সন্তানের বিরুদ্ধে গিয়ে যে আদালতে নালিশ করবে বা ওই ধরনের জায়গা পরিবারে হয়তো যেভাবে ব্যাখ্যা করলে চমৎকার উদ্যোগ, আমি অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু আবার ভবিষ্যতের বাজার মার্কেট যে সেটা কিন্তু ওল্ড এজ পিপল কেন্দ্রিক হয়ে যাবে, কারণ এই মানুষগুলো হচ্ছে পটেনশিয়াল কনজিউমার। তো এই কনজিউমারের জায়গা থেকে আপনার ইন্ডাস্ট্রি গুলো কিন্তু সেভাবে বিকশিত হতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন, তাদের এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে অর্থনৈতিক ডাইমেনশন থেকে। এবং আমি আরেকটা কথা বলি, যেটি আপনাকে বলতে চাচ্ছি, হেলদি লাইফ এক্সপেক্টেন্সি। আমরা সবাই সবসময় খুব বাহাবানি, বাংলাদেশের জীবনায়ুষ্কাল প্রতি বছর দেখতে পাচ্ছি বেড়ে যাচ্ছে, ভেরি গুড, ভালো, আমরা তো মনে করি, কিন্তু আসলে হেলদি লাইফ এক্সপেক্টেন্সি কি বেড়েছে? ডিসএবিলিটি অ্যাডজাস্টেড লাইফ এক্সপেক্টেন্সি কি বেড়েছে? আমার জীবনায়ুষ্কাল কারণ এই বিভিন্ন যে সিচুয়েশনের কারণে আমি কাজের সাথে থাকতে পারলাম না, তা এটা কিন্তু আমি বিছানায় পড়ে থাকলাম এবং আমার জীবন আয়ুষ্কাল বাড়লো, সেটি কিন্তু মুখ্য বিষয়। মুখ্য বিষয় হচ্ছে যে আমি ওই অবস্থায় যাতে সক্ষম অবস্থায় আমি যাতে কাজ করতে পারি। তো সেই জায়গাটি আমার হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, এবং যার জন্য আমরা বলছি যে এইজিং এর এখন ডেফিনেশন নিয়ে আসতে হবে, ভিন্নভাবে চিন্তা করতে হবে। আমি ইউএন রিজনাল এশিয়া প্যাসিফিক রিজনের বডির সাথে যুক্ত আছি। আমরা এখন চিন্তা করছি যে নট অনলি বয়সের বাইরে গিয়ে তাকে দেখতে হবে, তার কর্মদক্ষতার জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে, এবং যেটা বলছিলাম যে তার যে ব্যক্তির যে কার্যক্রম সক্ষমতা এবং তার যে ব্যক্তির যে সামর্থ্য, এটিকে বিবেচনায় নিয়ে আমাদের আনতে হবে। কিন্তু একই সাথে দেখেন এখন কেউ কেউ দাবি করছে যে রিটায়ারমেন্ট এজ বাড়ানো দরকার। আমাদের তো ধরেন এখন 59 আছে, জীবন আয়ুষ্কাল বেড়ে গেছে, বলছে যে রিটায়ারমেন্ট এজ বাড়ানোর জন্য। আবার দেখা যায় আরেকদিকে ইয়ং এজ গ্রুপ, আমরা কিন্তু এমন একটা মানে শ্রম বাজারের মধ্যে অবস্থান করছি বা জনমিতিক মানে কাঠামোর মধ্যে রয়েছি, একদিকে কিন্তু আপনার যুব জনগোষ্ঠীর সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে, তাদেরও কিন্তু জব দরকার। এবং একই সাথে দেখেন ইয়ং আনএমপ্লয়মেন্ট কিন্তু বাংলাদেশে বিগত 1 দশকে দ্বিগুণ হয়ে গেছে। এবং আমি যদিও আমার জিডিপি গ্রোথ বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, কিন্তু
আনএমপ্লয়মেন্টের স্ট্রাকচারের মধ্যে মানে ওই জায়গাতে কিন্তু তেমন পরিবর্তন আসে। এখন এই জায়গাগুলোর মধ্যে একদিকে ইয়সদেরকে বাজারে সম্পৃক্ত করে দেওয়া, আবার আরেকদিকে হচ্ছে এই যে বয়স্ক মানুষ যারা রিটায়ারমেন্টে চলে গেল তারা কিভাবে আসলে বাজারের সাথে সম্পর্কিত থেকে অর্থনৈতিক উপার্জন অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে সচল রাখতে পারে এবং তারা যাতে ভূমিকা রাখতে পারে পরিবারে, সেটিও আপনার দেখাবে। শুধু পরিবার না, এটা আসলে সামগ্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষেত্রে এটি প্রয়োগ। ধন্যবাদ। ডক্টর এনামুল হক। জি, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আমার সহযাত্রী যারা আছেন তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম। আমি দুটো কথা বলে শেষ করব। একটা হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা যে ওল্ড একটা লায়াবিলিটি। নো, ইট ইজ নট। কারণ বিদেশে আছে ওল্ড ইজ গোল্ড। আমরা একটা ফ্রেজ আমি বলছি, লার্ন ফ্রম দি পাস্ট, অ্যাসেস দি প্রেজেন্ট and plan for the future. এই কথা যদি ঠিক হয় তাহলে আমার মনে হয় যে প্রত্যেকেরই অবদান আছে। ইয়াং আর ফিউচার, ডেফিনেটলি তারাই আমাদের সবকিছু করবে, কিন্তু দে আর ডেফিনেটলি টু লার্ন ফ্রম দি পাস্ট। এন্ড পাস্ট মানে কিন্তু এখানে ওল্ড, এবং এই ওল্ডকে আমরা লায়াবিলিটি না বলে গোল্ড বলি। আর বর্তমান যেটা আছে, দে আর স্ট্রাগলিং হার্ড What for? To make your future a better one. আমি শেষ করছি এই বলে যে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট একটা এই সম্মেলনে আমি গেছিলাম, এই প্রবীণদের ডারবানে। উনি আমাদের একটা দেখা দিলেন জেলখানাতে, এবং জোহান্সবার্গের যে জেলখানাতে যখন ওনার সাথে দেখা করলাম তখন হি অ্যাড্রেসড, হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? দো আই এম দি প্রেসিডেন্ট অফ দি কি বলবো প্রবীণ হিতৈষী, সেখানে সবাই আমরা কিন্তু বয়স্ক, কিন্তু উনি শুরু করলেন হ্যালো ইয়াং ম্যান। এই যে একটা সম্বোধন, এটা অনেকখানি আপনাকে আশাব্যঞ্জক করে। আমি কবি রবীন্দ্রনাথের কথায় শেষ করছি। ওই যে ওনার খনিকা কাব্যটা থেকে দেখবেন লেখা আছে, ওগো প্রবীণ চলো এবার সফল কাজের শেষে, নবীন হাসি মুখে নিয়ে যাবে সবকিছু খেলার বেশে। এই যে প্রবীণ আর নবীনের কথা, আমরা যারা আজকে এখানে আছেন, যারা বিদেশে আছেন, সবাইকে, যারা শ্রোতা, যারা দর্শক, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যে আমি আশাবাদী লোক, আমি মনে করি ডেফিনেটলি সোনার বাংলা একদিন না একদিন আমাদের যা প্রত্যাশা পূরণ হবে। হয়তো সময় লাগবে, কিন্তু আমাদের প্রত্যেকের নিজস্ব ভূমিকায় যাতে আমরা ঠিক থাকি, এটাই কামনা করছি। এনামুল হক স্যার যেটা বলেছেন, এমনকি আমাদের মাইনুল যেটা বলেছেন, ডক্টর মাইনুল, এই তরুণরা, এই প্রবীণরা একসময় পরিবার গঠন করেছেন, সমাজ গঠন করেছেন, দেশ গঠন করেছেন, একজন কৃষকও, একজন শ্রমিকও আমাদের এখানে শ্রম দিয়েছে, গ্রাম দিয়েছে, দেশ গঠনে সহযোগিতা করেছে। আজকে আমাদের যারা মুক্তিযোদ্ধা দেখতেছেন যে তারা 15 বছর থেকে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে অনেকেই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাকে দেশ স্বাধীনতায় তারা কি অবদানটি রেখেছে, তো সেখানে আমরা মনে করবো যে প্রবীণরা যে অবদানগুলো রেখে গেছে, এবং প্রবীণদের যে মেধা, বিশেষ করে যারা প্রবীণদের মধ্যে অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে প্রকৌশলী, অনেকে শিক্ষিত, তাদের প্রযুক্তিটা আমরা কাজে লাগাতে পারি, এমনকি তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় অ্যাডভাইজারি কাউন্সিলে আমরা রাখতে পারি। এমনকি আমাদের ব্যবসায়ীরাও তাদেরকে বিভিন্ন জায়গায় তাদের প্রজ্ঞা, তাদের বুদ্ধি, তাদের জ্ঞানের যে ভান্ডার তাদের মধ্যে রয়েছে, তাদের থেকে আমরা নিতে পারি। আর পাশাপাশি আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো যে সমস্ত গরিব এবং দরিদ্র জনগোষ্ঠী গ্রামে গঞ্জে রয়েছে, যারা ঠিক মতো, আমি যে নিউট্রিশনের কথা বলেছি একটু আগে, যে খাবারগুলোর কথা বলেছি, সেই খাবারগুলোতে কিনতে হবে। 60 বছর পরে, 65 বছর পরে, 70 বছর বয়সের একটা লোক খাবার কিনতেও তো বাজারে যেতে হয়, এবং টাকা পাবে কোথায়? একজনকে তো পাঠাতে হবে। তা আমাদের সরকারের উচিত যে সোশ্যাল রেসপন্সিবিলিটি ব্যাংকগুলোকে আমাদের সরকার যে 500 টাকা করে দেয়, সেখানে ভাতাটা, প্রবীণদের ভাতাটা আমি মনে করি অ্যাটলিস্ট 3000 টাকা থেকে 4000 টাকা করা উচিত। একটা লোকের ডিমান্ড খুব বেশি নেই, উনি তো খাবে টাবে, ওষুধ টষুধ কিনবে, এইটুকু করলেই চলবে। আর পাশাপাশি আরেকটা জিনিস হলো যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন, আমরা দেখছি যে রোজার সময় ওনারা শাড়ি টাড়ি বিতরণ করতে চলে যায়, এমনকি দেখা যায় মারামারি, কেউ মারাও যাচ্ছে।
এই সমস্ত টাকাগুলোকে, জাকাত ফান্ডের টাকাগুলোকে যে ওনারা গ্রাম ভিত্তিক, এখন তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা সচ্ছল, আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি, সেখানে এই লোকগুলোর জন্য যদি আমরা একটা ফান্ড গঠন করি, আমি তো প্রবীণ হবো, এমনকি আমি যদি বেঁচে থাকি আমি প্রবীণ হবই, আর আগে মারা গেলে তো আলহামদুলিল্লাহ মরে গেলাম। কিন্তু আমি মনে করি যে আমাদের উচিত যে সবাই, যে ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের বিত্তবানরা, এই সমস্ত প্রবীণদের পাশে যেন আমরা দাঁড়াই। আর পাশাপাশি যে আমাদের হেলথ সেন্টারগুলো, আমাদের এখন দেখেন আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা বা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে এখন বিশ্ববিদ্যালয় খুলেছে। আমাদের নিউট্রিশনে আমার সাবজেক্টই এখন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। তো আমি যে সাবজেক্টটিতে আমি পড়াচ্ছি, আমাদের ছাত্ররা এরা সমাজের জন্য তারা কাজে লাগাতে পারবে, তারা বিভিন্ন হেলথ সেন্টারগুলোতে কাজ করতে পারবে। সেইভাবে কাজ করলেই কিন্তু আমরা নিউট্রিশনালিও আমরা লোকদের সমৃদ্ধ করতে পারবো। আর সরকার যদি এগিয়ে আসে, অর্থনৈতিকভাবে লোকগুলো স্বাবলম্বী, মিনিমাম তাদের জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন তারা সেটুকু পূরণ করতে পারবে, এটা আমি প্রত্যাশা রাখি। প্রফেসর ডক্টর সরদার নামি। জিল্লুর, আসলে এ ধরনের প্রবীণ নিবাস এবং স্বাস্থ্যসেবামূলক যে প্রতিষ্ঠান আমরা তৈরি করতে যাচ্ছি, সেটা কিন্তু নিজেদের কথা চিন্তা করি। প্রাইমারিলি যদি বলি, এখানে যদি স্বার্থপরতাও দেখায়, তাতেও আমি বলবো আমি সেই ধরনের স্বার্থপর যে 25 বছর, 26-27 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করে ডাক্তার হয়েছি। তারপরে 33, 34, 35 বছর বয়সে যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করে দেশে ফিরেছি, তারপরে জীবনের 60 বছর বয়স পর্যন্ত কিন্তু যুদ্ধই করেছি। তো ওল্ড ইজ গোল্ড যেটা বললেন নামুল হক সাহেব, আমি বলবো যে অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টের স্লোগান কিন্তু আমরা দিয়েছি যে রিডিফাইনিং দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ। আমি বিশ্বাস করি 60 বছর বয়সের পরে আমাদের গোল্ডেন ইয়ার্স শুরু হয়। এ পর্যন্ত শুধু স্ট্রাগলই করলাম। এই গোল্ডেন ইয়ার্সটা গুলোকে আমরা কিভাবে এনজয় করব, কিভাবে উপভোগ করব, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে ডিপেন্ড করে। এখানে কিন্তু অ্যাট দ্য মার্সিজ অফ বুয়াজ অ্যান্ড দারওয়ান্স যদি আমি 5000 স্কোয়ার ফিটের বাড়িতে দিনের পর দিন একাকিত্ব নিয়ে কাটিয়ে দেই, নিজাম প্রথমেই বলেছে যে এই যে মানসিক অশান্তি নিয়ে একটা বাড়ির মধ্যে কাটিয়ে দেওয়া, যেখানে আমার ছেলে মেয়েরা থাকবে না এবং আমাদের সেই অনুপরিবার যেটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু ইচ্ছা থাকলেও কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য সম্ভব হবে না আমাদের টেক কেয়ার করা। শুধু আমাদের টেক কেয়ার আমাদের নিজেদেরকেই করতে হবে। সেটারই একটি প্রসেস হলো গিয়ে এই ধরনের রিটায়ারমেন্ট হোমস অথবা জেরিয়াট্রিক হোমস। এখন আমরা মনে করি এই হোমসগুলো কিন্তু সামাজিকভাবেও খুব ইম্প্যাক্ট ফেলতে পারে। এই হোমসগুলোতে যখন প্রবীণরা একসাথে থাকবে, তারা একটি পরিবেশের মধ্যে থাকবে, বিভিন্ন রকমের সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং নিজেদের মধ্যে ইন্টারাকশনস করে তারা যে সুন্দর জীবনযাপন করবেন, তার সাথে কিন্তু আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে, জুনিয়র স্কুল থেকে শুরু করে, ইউনিভার্সিটি স্টুডেন্ট থেকে শুরু করে এদের সাথে একটা ইন্টারাকশনের যদি ব্যবস্থা করি, তাহলে কিন্তু ভবিষ্যতের যে কথাটা আমার খুব ভালো লেগেছে নামুল হক সাহেব যেটা বলেছেন, এই যে দায়িত্ববোধ তৈরিটা করতে হবে সেই প্রাইমারি লেভেল থেকেই। হুট করে কিন্তু আপনি একদিনে একটা দায়িত্ববোধ তৈরি করতে পারেন। প্রবীণদের প্রতি যে আমাদের দায়িত্ববোধ আছে, প্রবীণরা যে আমাদের সম্পদ, এবং এদের এই সম্পদটাকে যে আমরা ব্যবহার করতে পারি, এদের এক্সপেরিয়েন্সগুলো যে আমরা শুনতে পারি, এটা দিয়ে যে আমরা দেশকে এবং জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা জানার জন্য কিন্তু এ ধরনের নিবাসগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমি বিশ্বাস করি আপনারা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার সবচেয়ে বড় মেসেজটা হলো যে প্রবীণ নিবাস শুধুমাত্র একটি ওল্ড হোম না, বৃদ্ধাশ্রম না। প্লিজ, বৃদ্ধাশ্রম এবং জেরিয়াট্রিক হোমগুলোর মধ্যে তফাৎ করতে শিখুন। এটা এখন সময়ের দাবি, সময়ের প্রয়োজন। আমরা বৃদ্ধাশ্রম নিয়ে গান শুনি এবং আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু দুঃখ প্রকাশ করাটা হলো বিলাসিতা। বৃদ্ধ বাবা মার টেক কেয়ার করাটা কিন্তু বিলাসিতার পর্যায়ে পড়ে না। সেটা শুধু দূর থেকে আমরা দেখেই বিলাসিতা করতে পারি, কিন্তু টেক কেয়ার করা কিন্তু আসলেই ডিফিকাল্ট। আমার ছেলে যদি আজকে বিদেশে থাকে, দুটো সন্তানের বাবা আমি, দুজনেই যদি বিদেশে থাকে, আমার সেবা ওরা ওখান থেকে করতে পারবে না। সুতরাং আমাকে বৃদ্ধাশ্রম যেটাকে আপনারা বলে অবহেলা করছেন, সেখানেই আমাকে থেকে নিজের টেক কেয়ার আমাকে নিজেই করতে হবে। তাহলেই একটি সমাজ এগিয়ে যাবে, প্রবীণদেরকে আমরা ব্যবহার করতে পারবো প্রপার ওয়েতে, এবং এটা সুন্দর জীবন যাপন করে আমরা জীবনে ইতি টানতে পারবো। আর কেউ কিছু যোগ করতে চান ছোট করে? মানে আমি ছোট ছোট করে কিছু সময় দিতে পারবো, কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে। জি ভাই, আজকে আসলে যে কারণে ধরেন আমরা এই আলোচনায় আসছি, এটি কিন্তু মানে আজকের এই ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসনস এর কয়েকটা থিম ছিল। এই থিমগুলোর একটা মূল জায়গাটা ছিল যে এই দশক, এই 2020 থেকে শুরু হলো, এই 20 থেকে 2030 পর্যন্ত এটা হেলদি এইজিং বলে একটা ডিকেড ঘোষণা করা হয়েছে ইউএন থেকে। সো অর্থাৎ এই জায়গা থেকে
যেটা করতে হবে, বয়স্কদের জন্য আমাদের কিন্তু এই যে যেটা বলছে সচেতনামূলক যে কর্মকাণ্ডগুলো, এটি কিন্তু অনেক বেশি বাড়াতে হবে, এবং যারা স্বাস্থ্য সেবা দেন তাদেরকেও বেশি আন্তরিক হতে হবে যাতে বৃদ্ধরা যাতে যথার্থভাবে সেবা পায়, এবং একইভাবে তাদেরও জানতে হবে যে সেবাগুলো কোথায় পাওয়া যায়, সেই জায়গায় একটা জায়গা। আরেকটা হচ্ছে অসমতা যদি থেকে যায়, সেই সমতাটাকে যাতে আমরা কমাতে পারি, যেহেতু টেকসই উন্নয়ন গোলের একটা বড় জায়গা থিম হচ্ছে লিভ নো ওয়ান বিহাইন্ড, পিছনে ফেলে নয়, এবং যেহেতু 3 নাম্বার যে গোলটি রয়েছে ওখানে স্পষ্টভাবেই বলে দেওয়া আছে যে অল এজেস অফ পিপলের কিন্তু আমাদের স্বাস্থ্য সেবা কেয়ার সকলকে নিশ্চিত করতে হবে। তো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদের বর্তমানে সর্বজনীন পেনশন স্কিম চালু করা নিয়ে ভাবতে হবে। একইভাবে স্বাস্থ্য সেবায় বয়স্কদের জন্য আলাদা স্বাস্থ্য সেবা অন্তর্ভুক্ত করতে হবে। হাসপাতালগুলোতে স্বতন্ত্র জেরিয়াট্রিক কেয়ার এবং বাড়ি বাড়ি ভিত্তিক সেবা প্রদানের জন্য ব্যবস্থা নেওয়া, এবং সামাজিক ভাবে আরেকটু বলবো যে সেটা হবে যে আপনার যে বয়স্ক যে জনগোষ্ঠীর কথা চিন্তা করে যে স্বাস্থ্য সেবা এবং পুষ্টি, পেনশন এবং একইভাবে সামাজিক নিরাপত্তা, এইটুকু আমাদের নিশ্চিত করার জন্য যারা নীতি নির্ধারক বডিতে যারা রয়েছেন তারা এই জিনিসগুলো কাজ করবেন। অনেক ধন্যবাদ। আমরা গুণগত কোয়ালিটি অফ ওল্ডার পিপল দেখতে চাই। থ্যাংক ইউ। আর আমি নাইম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি যে জেনেটিক সেন্টারটা করতে যাচ্ছে, তো সেটা পরিপ্রেক্ষিতে বলবো সেটা শুধু ঢাকা শহর ভিত্তিক থাকলে চলবে না, সেটা আমাদের প্রতিটা বিভাগীয় শহরে করবেন, পর্যায়ক্রমে গ্রামের দিকেও যদি করে থাকেন, এবং ট্রেন নার্স, ট্রেন ডাক্তার, ট্রেন স্বাস্থ্যকর্মী যারা রাখেন, আমার মনে হয় আমাদের সমাজও উপকৃত হবে, আমাদের প্রবীণরাও উপকৃত হবে। এমনকি একসময় দেখা যাচ্ছে যে আমারও 2টা ছেলে মেয়ে আছে, একসময় দেখা যায় আমার বাচ্চারাও বাইরে চলে যাবে, আমাকেও সেই সেন্টারে ভর্তি হতে হবে। তো সুতরাং আপনাদের সফলতা কামনা করি, না নাইম ভাইকে বিশেষ করে আপনার যে কাজটি করছেন আপনার সফলতা কামনা করছি আমি আজকের এই প্রবীণ দিবস। আমি একটা কথা বলে শেষ করি যে এই যে হেলদি এজিং ডিকেড, সেটাকে কিন্তু ধরেই আমাদেরকে এগোতে হবে বলেই আমি বলবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যে এদেশে জেরিয়াট্রিক মেডিসিন, জেরিয়াট্রিক নার্সিং কেয়ার, জেরিয়াট্রিক কেয়ার গিভার এগুলো তৈরির ব্যাপারে যেন আমরা উদ্যোগ নিতে পারি, সরকারি বেসরকারি সব মহল থেকেই। ধন্যবাদ। ডক্টর হক কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে? আমাকে শেষ করতে হবে। আমাকে কিছু বলতে বলছেন না কি? আমি শুনতে পাচ্ছি না। আমি বলছি আমি শেষ করছি এই বলে যে এক লাইনে বিধিতে যেগুলো রয়েছে সেগুলা পালন করার চেষ্টা করেন। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, জাপানে আমি যা দেখলাম যে বয়স্কদের জন্য যে সিটগুলো রিজার্ভ আছে সেটা খালি থাকলেও কেউ বসছে না, কতখানি সম্মান। আর আমাদের এখানে মহিলাদের সিটে যে পুরুষ বসে যাচ্ছে আর বয়স্কদের সিটে যে, আনফরচুনেটলি আমাদের এইটাই একটা কালচার হওয়া দরকার যে আমরা যারা বয়স্ক তারা ছোটদের স্নেহ করব, আর যারা আমাদের চেয়ে ইয়াং তারা আমাদেরকে সম্মান। অনেক ধন্যবাদ। সুতরাং আমি আগেও বলেছি এখনো বলছি যে দিস মাস্ট বি রেসিপ্রোকাল। অনেক কারণ খালি ওল্ড ইজ গোল্ড বললে হবে না, অনেক ধন্যবাদ। এখানে আছেন তাদের সবাইকে বলছি ইউ আর ডুইং গুড জব। ওই একটা স্লোগান, গুড, বেটার, বেস্ট, নেভার লেট ইট রেস্ট। কোভিড হিতৈষীর সঙ্গে জনপ্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখে আমার বুকে অন্যরকম ফিলিং হচ্ছে যে ওই বিল্ডিংটা তো আমার হাতের, আমি অনেকদিন ছিলাম। ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মাইনুল ইসলাম, ডক্টর এনামুল হক, প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া এবং প্রফেসর ডক্টর সরদার নাইম। দর্শক, আজ বিশ্ব প্রবীণ দিবস এবং প্রবীণ দিবস উপলক্ষে বাংলাদেশের প্রবীণদের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা করা হচ্ছিল। আমার আলোচকরা নানাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমি শুধু বাংলাদেশের সহ বিশ্বের সকল প্রবীণ যারা, তাদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা সবটাই জানাচ্ছি। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ বোল্ড। এবং আমরা প্রবীণকে যেভাবে চিহ্নিত করি, আলোচনা বেরিয়ে এসছে যে আসলে শুধু বয়স দিয়ে কাউকে প্রবীণ হিসেবে আখ্যায়িত করে দূরে ঠেলে দিলে হবে না, কর্মক্ষমতা বিবেচনায় নিতে হবে। এবং আগামী দিনে কথা বলা হচ্ছে যে প্রবীণদের কেন্দ্র করে একটা বাজার তৈরি হবে। একথাও আলোচনার মধ্যে বেরিয়ে এসছে যে প্রবীণদেরকে যথেষ্ট পরিমাণে কাজে লাগাবার সুযোগ আছে এবং তারাও রিসোর্স পারসন। এবং একই সঙ্গে আবার মাথায় রাখতে হবে যে আমাদের এখানে বাংলাদেশের জন্য সমস্যা, প্রবীণের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে
তরুণ জনগোষ্ঠী, তাদের সংখ্যাও বাড়ছে। কাজে তরুণদেরও কাজের সুযোগ দিতে হবে। আবার প্রবীণদেরকে শুধু বয়সের হিসেব দেখিয়ে কাজ থেকে দূরে ঠেলে ফেলে দিলে তাতে করে অনেক রকমের সমস্যা হবে। আমরা অভিজ্ঞতা পাবো না, আমরা তাদের যে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, সেটি আমরা কাজে লাগাতে পারবো না। কাজে একটা সমন্বয় সাধন করতে হবে এবং সবকিছু আবার বিধিবিধান দিয়েও হবে না। বিধিবিধানের প্রয়োজন রয়েছে, সরকারের দায়িত্ব রয়েছে, সরকারের বাইরে যেমনটা ডক্টর সরদার নাইমরা উদ্যোগ নিচ্ছেন, এবং প্রাইভেট সেক্টরের ভূমিকা রয়েছে, কর্পোরেট হাউসগুলোর ভূমিকা রয়েছে, এবং বিধিবিধানের বাইরেও সিম্প্যাথি, এমপ্যাথি যেগুলো আমরা বলি, আসলে আমাদের প্রত্যেকের এই বোধটা থাকতে হবে যে আমরা বড়রা ছোটদের ভালোবাসবেন, ছোটরা বড়দের শ্রদ্ধা করবেন এবং ভালোবাসবেন, এবং সবাই মিলেই আসলে পৃথিবী, সবাই মিলেই পরিবার, এবং আমরা যেন সেটি সবার মাথায় রাখি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।